আচ্ছা, আর আজকে আপনাদের ফরিদ এখনো জয়েন করেনি মেবি স্যার। আপনারা আসতে থাকেন, সমস্যা নেই। আজকে ক্লাসটা স্টার্ট করতেছি। তো আজকে হচ্ছে লেকচার 2 আপনাদের। গতদিন আপনাদের আহ, 7 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত আমরা পড়ছিলাম। আজকে আমরা শুরু করব এই টপিক দিয়ে। আজকের প্রথম টপিকটা হচ্ছে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর চুজিং এ মাইক্রোকন্ট্রোলার। এটার মানে বোঝানো হচ্ছে আপনি কোনো কাজ যখন করতে যাচ্ছেন মাইক্রোকন্ট্রোলার দিয়ে, সে সময় আপনি কোন মাইক্রোকন্ট্রোলারকে কোন বেসিসে, কিসের বেসিসে আপনি চুজ করবেন, সেটা সেটা ডিসাইড করার কিছু বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া। যেমন এটার কারণ কি? এটার কারণ হলো যে বর্তমানে বাজারে প্রায় 1 লক্ষ ধরনের মাইক্রোকন্ট্রোলার আছে, মাইক্রোকন্ট্রোলার আইসি আছে বিভিন্ন মডেলের, বিভিন্ন বৈশিষ্ট্যের। এক এক সবকিছু সব যে কোনো কাজে ইউজ করা যাবে না, এক একটা এক এক কাজের জন্য স্পেসিফিক ভাবে তৈরি করা। যে কারণে আপনাদেরকে এইগুলো মানে যারা মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করবে, মাইক্রোকন্ট্রোলার দিয়ে কোনো প্রজেক্ট করবে, তখন তাদেরকে এইগুলো চিন্তা করতে হবে যে ওই মাইক্রোকন্ট্রোলারের বৈশিষ্ট্য কি কি সেটা আগে জানতে হবে। তারপর নিজেদের যে প্রজেক্ট করা হচ্ছে সেই প্রজেক্টের সাথে ম্যাচ করে কিনা সেইটা তখন দেখা হবে। যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্পিড। যেমন ওই মাইক্রোকন্ট্রোলারের স্পিড কিরকম আছে, এটা সবার প্রথমে দেখা হয় যে আপনার কি খুব হাই স্পিড প্রয়োজন নাকি মিডিয়াম স্পিডেও পসিবল, কোন ধরনের স্পিড দরকার প্রসেসিং করার জন্য, সেটা সেটা প্রথমে দেখা হয়। এরপর হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং বলতে আমরা যেটা গত ক্লাসেও আমরা দেখছি, সেটা হচ্ছে ডিআইপি 40 পিন। ডিআইপি কি আমরা ইউজ করতে চাচ্ছি নাকি কিউএসপি আমরা কোয়াড ফ্ল্যাগ প্যাকেজ ইউজ করতে চাচ্ছি, এটার উপর ডিপেন্ড করবে। এটা কিভাবে ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে আপনি যে প্রজেক্ট আগে তৈরি করবেন মাইক্রোকন্ট্রোলার দিয়ে, সেটা কিন্তু প্রথমেই হার্ডওয়্যারে করা হবে না, সেটা প্রথমে একটি ডিজাইন করা হবে সফটওয়্যারে। সফটওয়্যার দিয়ে আপনি সেটা প্রথমে ডিজাইন করবেন। যেমন একটা এরকম একটা সফটওয়্যার হচ্ছে প্রোটিয়াস। প্রোটিয়াস দিয়ে এরকম মাইক্রোকন্ট্রোলার প্রজেক্ট আপনি ডিজাইন করতে পারেন। আরো অনেক সফটওয়্যার আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম প্রোটিয়াস। অরক্যাড সফটওয়্যার আছে, আরো কিছু সফটওয়্যার থাকতে পারে। এখন আমি জাস্ট এই দুটো নামে আপাতত বললাম। অরক্যাড হচ্ছে পি স্পাইসের একটা ভার্সন বা আপডেটেড ভার্সন। তো এখন প্রথমে আপনাদেরকে যদি আমি একটা ছবি দিয়ে দেখাই, আপনাদের, তো প্রথমে আপনাদের যেটা হবে যে প্রথম স্টেপে হচ্ছে এখানে থাকবে আপনাদেরকে ডিজাইন করতে হবে উইথ সফটওয়্যার। সফটওয়্যার দিয়ে আপনি ডিজাইন করার পরে যেটা করবেন, সেটা আপনি এর পরের স্টেপে সেটা এখানেই সফটওয়্যার দিয়ে আপনি ভেরিফাই করবেন। আরো অনেক, আমি সংক্ষেপে বলতেছি, অ্যাকচুয়ালি অনেকগুলো স্টেপ আছে। ভেরিফাই দ্য ডিজাইন, সেটাও আপনি ওই পি স্পাইস দিয়েই করবেন। ধরে নিলাম এখানে যে সফটওয়্যারটা আছে সেটা আপনি ডিজাইন করলেন পি স্পাইস দিয়ে। পি স্পাইসের নাম শুনছেন আপনারা? জি স্যার। এটা তো আপনারা কোন কোর্সে করছিলেন? নিউমেরিক্যাল। হ্যাঁ, নিউমেরিক্যাল মেথড কোর্সে। এছাড়া সার্কিট সিমুলেশন ল্যাবে করানোর কথা। জি স্যার। তো এটা নট নেসেসারি পি স্পাইস দিয়ে করতে হবে,
এটা প্রোটিয়াস দিয়েও করতে পারবেন। আমি জাস্ট উদাহরণ হিসেবে জাস্ট বলতেছি যে পি স্পাইস দিয়ে আপনি যে সফটওয়্যারটা ডিজাইন করছেন তারপর আপনি পি স্পাইস দিয়ে সেটা ভেরিফাইও করবেন। ঠিক আছে, সফটওয়্যার দিয়ে ডিজাইন করার পর আপনি ভেরিফাই করবেন যে সবকিছু ঠিকমতো হচ্ছে কিনা। এইটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন মাইক্রোকন্ট্রোলারটা লাগবে। কোন মাইক্রোকন্ট্রোলারটা লাগবে সেটা আপনি তখন বুঝতে পারবেন। সংক্ষেপে মাইক্রোকন্ট্রোলারকে সংক্ষেপে ইউসি লেখা হয়। মাইক্রো লেখা ইউসি অথবা মাইক্রো সি এভাবে লেখা হয়। তো মাইক্রো কন্ট্রোলার আপনি এই ডিজাইন থেকে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন আপনার এই প্রজেক্টের জন্য কোন মাইক্রো কন্ট্রোলারটা জরুরি। তখন ওটা দিয়ে আপনি বুঝতে পারলেন যে এই এরকম মাইক্রো কন্ট্রোলারের বৈশিষ্ট্য হবে। যখন মাইক্রো কন্ট্রোলারের বৈশিষ্ট্য আপনি বুঝে ফেলবেন তখন আপনি দেখবেন যে আপনার সার্কিটে কয়টা ইনপুট পিন, কয়টা আউটপুট পিন এবং অন্যান্য পিন গুলা কিরকম সেইগুলা তখন সেইগুলো আপনাকে তখন দেখতে বের করতে খুব ইজি হবে। এর পরের স্টেপ যেটা সেটা হচ্ছে আপনি এখন ধরে নিতে পারবেন যে আপনার কিউ ডিআইপি লাগবে নাকি কিউএফপি লাগবে। ডুয়াল ইনলাইন প্যাকেট 40 পিনের আইসির মধ্যে হয়ে যাবে নাকি আরো বেশি পিন লাগবে। 40 পিন পর্যন্ত হচ্ছে ডুয়াল ইনলাইন প্যাকেজ। ডিআইপি প্যাকেজটা 40 পিন পর্যন্ত হয়। 40 পিনের বেশি যেগুলা সেগুলো কোয়াড ফ্ল্যাট নরমালি করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসতেছি পাওয়ার কনজাম্পশন। সিমিলার ভাবে আপনার যে ডিভাইস, আপনার যে প্রজেক্টটা আপনি তৈরি করবেন বা করতে যাচ্ছেন সেটাতে কত পাওয়ার প্রয়োজন, কতটুকু পাওয়ার লাগবে, এগুলো আপনারা দেখলেই বুঝবেন। এখানে আর আলাদা করে বোঝানোর তেমন কিছু নেই, সিম্পল ভাবে এখানে লেখা আছে। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ র্যাম এন্ড রম অন চিপ, মানে হচ্ছে কতটুকু মেমোরি লাগবে। যেমন কিছু কিছু আহ, কিছু কিছু আহ, কিছু কিছু বলা যায় উম, ধরে নিলাম কিছু কিছু প্রজেক্ট এরকম আছে যে মাত্র 4 মেগাবাইটের মেমোরি যদি হয় তাহলেই চলবে। আবার কিছু কিছু আছে যে 400 মেগাবাইট লাগবে, কিছু কিছু হয়তো আরো বেশি লাগতে পারে। তো এক একটা মাইক্রো কন্ট্রোলার এক এক রকম বৈশিষ্ট্য নিয়ে গঠিত। এক এক কোনোটা 4 মেগাবাইটের আছে, কোনোটা হয়তো 16 মেগাবাইটের, 40 মেগাবাইটের আছে। আবার কোনোটার সাথে যে 400 মেগাবাইট যখন বললাম এটা অ্যাকচুয়ালি ইনবিল্ট থাকে না, এটার সাথে আলাদা করে ফ্ল্যাশ মেমোরি ইউজ করতে হয়, যেমন মেমোরি কার্ড। এই টাইপের সিস্টেম ইউজ করে তখন আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন গুলা নিয়ে আসতে হয় বা ইউজ করতে হয়। রম র্যাম, নর্মালি র্যাম, নট রম। ইপি রম অবশ্য আছে, ইইপি রম যেটা, এটা তো ফ্ল্যাশ মেমোরি, সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে এই একইভাবে নাম্বার অফ আইও পিন, যেটা আমরা এখান থেকেই বুঝতে পারবো। প্যাকেজিং থেকে আমাদের মনে বোঝা যাবে যে কয়টা পিন, ইনপুট আউটপুট পিন লাগবে, ওটাতে টাইমার আইসি কয়টা লাগবে। কোন মাইক্রো কন্ট্রোলারে একটা টাইমার আইসি থাকে, কোন মাইক্রো কন্ট্রোলারে একাধিক টাইমার আইসি থাকে, আপনার কয়টা লাগবে এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। এরপর এরপর যেটা আছে এফ নাম্বার, যে আপনি যে সফটওয়্যারটা বানালেন সেটা যদি আরো বেটার পারফরমেন্স করতে হলে কিভাবে আপনি কত সহজে আপনি আপগ্রেড করতে পারবেন। যেটাকে আপনি ধরেন আমাদের সবার কাছে মোটামুটি স্মার্টফোন আছে। এই স্মার্টফোনে আমরা বিভিন্ন অ্যাপ ইউজ করি এবং দেখা যায় যে মোটামুটি 3-4 দিন পর পর অথবা 7 দিন পর পর বিভিন্ন অ্যাপের আপডেট আপডেট আসে। কোনোটা কেউ যদি নোটিফিকেশন অন করে রাখেন তখন আপনি দেখতে পাবেন যে অমুক সফটওয়্যার আপডেট অ্যাভেলেবল, এরকম নোটিফিকেশন পাবেন। আর কোনোটায় কেউ করে রাখেন যে আপডেট নোটিফিকেশন দরকার নেই, অটো আপডেট যেন হয়ে যায়। তো এই এই টাইপের বিষয়গুলা
এখানে এইখানে এই জিনিসটা বলা হচ্ছে যে কত সহজে আমি আপডেট করতে পারি। তারপর হচ্ছে ফাইনালি কস্ট পার ইউনিট। ফাইনালি ঠিক না, আরো দুটো পয়েন্ট আছে। কস্ট পার ইউনিট বোঝাচ্ছে যে আপনার 1 লক্ষটা ধরেন আইসি প্রয়োজন, এরকম আপনি যে মাইক্রো কন্ট্রোলার দিয়ে যে প্রজেক্টটা করলেন সেরকম 1 লক্ষটা আপনি বানাতে চান। যেমন এখানে ধরে নিলাম 1 লক্ষটা বানাতে চান। এখন সেটা বানানোর জন্য আপনার টোটাল কস্ট কত পড়বে, তাহলে টোটাল কস্ট যতই পড়ে তাহলে ইউনিট কস্ট কত হবে, একটা আইসি বা একটা ডিভাইসের জন্য কত খরচ পড়বে সেটা একটা হিসাব করতে হবে। যদি এমন হয় কোনোভাবে কস্ট পার ইউনিট কমানো যায়, অফকোর্স সেটা বেটার। কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য হবে, ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো কাজই আমরা করি না কেন যত কম খরচে যত কম এফোর্ট দিয়ে আমরা ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি। মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট যত সহজে আমরা পেতে পারি সেটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য। এবং এটার মানে হচ্ছে যে যে যত বেশি এরকম করতে পারবে তার সিস্টেমটা তত বেশি ইফিশিয়েন্ট এবং তার প্রফিটটাও সেরকমই বেশি হবে। তো এখানে 7টা পয়েন্ট দেখলাম, আরো 2টা পয়েন্ট আছে, সেই 2টা পয়েন্ট আলাদাভাবে বলা। সেটা হচ্ছে যে আমি যে মাইক্রো কন্ট্রোলারটা চুজ করলাম সেটা দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করতে কত ইজি ভাবে আমি তৈরি করতে পারি বা ডেভেলপ করতে পারি, সেটা এটা যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার যিনি থাকবে উনি এটা ডিসাইড করবে, বাট চিন্তা ভাবনা করবে যে কত সহজে আমি এইটা দিয়ে করতে পারবো, এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে করতে পারবো নাকি আমাকে অন্য কোনো মাইক্রো কন্ট্রোলার চুজ করলে বেটার হয়। এবং লাস্ট হচ্ছে আমি যে মাইক্রো কন্ট্রোলারটা চুজ করলাম সেটা অবশ্যই আমি 1 লক্ষটা ইউনিট বানায় শেষ করে দিব না, হতে পারে যে 1 বছর পর আরো 1 লক্ষ ইউনিট আমি বানাবো। এখন ওইটা বানানোর জন্য তো আমাকে তো সেম মাইক্রো কন্ট্রোলারটা লাগবে। এখন আমি যে মাইক্রো কন্ট্রোলারটা চুজ করছি সেইটা ফিউচারে আমি পাবো কি পাবো না, ready availability in needed quantities both now and in future, বর্তমানে এবং ভবিষ্যতে আমি সেই মাইক্রো কন্ট্রোলারটা কি আবার পাবো কি পাবো না সেইগুলো নিয়েও একটু অ্যানালাইসিস করতে হবে ডিজাইনারদের, যে যেন দেখা গেল যে এমন একটা মাইক্রো কন্ট্রোলার চুজ করছি যেটা 2 মাস পর দেউলিয়া হয়ে গেল। এখন দেউলিয়া হয়ে গেলে সে কি করবে, সে তো তার সমস্ত কিছু বন্ধ করে দিতে বাধ্য হবে। তো তখন ওই মাইক্রো কন্ট্রোলার দিয়ে যখন যে ডিজাইন করা হলো সেই ডিজাইনটা কিন্তু জাস্ট ওই একবারই আমি ডিজাইন করছি, পরবর্তীতে আমাকে কি করতে হবে, পরবর্তীতে ওটার জন্য আমাকে নতুন করে পরবর্তীতে দেখা যাবে আমাকে নতুন করে আবার অন্য মাইক্রো কন্ট্রোলার চুজ করে পুরো কাজটা করতে হচ্ছে। তো এইটা চেষ্টা করতে হবে যেন এরকম প্রবলেম ক্রিয়েট না হয়, যেন প্রথমেই আমি ডিসাইড করতে পারি যে কোনটা দিয়ে করলে আমার এটা অনেক বেশি দিন আমি এই সেম ডিজাইন ইউজ করে কাজ করতে পারবো। তো এইখানে মোটামুটি 9টা পয়েন্ট অ্যাকচুয়ালি আছে, এখানে 7টা আর এখানে আরো 2টা পয়েন্ট। তো এগুলো আপনারা দেখবেন এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সাথে সাথে কোয়েশ্চেন করবেন, আপনাদের এই অপশনটা দেওয়া আছে যেন আপনারা সাথে সাথে কোয়েশ্চেন করতে পারেন। এরপর এখানে কয়েকটা ছোটখাটো ম্যানুফ্যাকচারার মাইক্রো কন্ট্রোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম দেওয়া আছে, এখানে একটু বানান ভুল হয়েছে, এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হবে, ম্যানুফ্যাকচারিং MANU। তো এইখানে আপাতত 6টা কোম্পানির নাম দেওয়া আছে, বইয়ে 5টা কোম্পানি দেওয়া আছে এবং আমি আরো একটা অ্যাড করছি পরবর্তীতে, যেমন ইন্টেল কোম্পানি আছে, অ্যাটমেল, ফিলিপস, সিগনেটিক্স ইত্যাদি, ইনফাইন অন বা ইনফিনিয়ন,
ডালাস সেমি, ম্যাক্সিম কোম্পানি এবং বর্তমানে আরেকটা মাইক্রোচিপ কোম্পানি। এইগুলো উল্লেখযোগ্য কিছু কোম্পানির নাম দেওয়া আছে। অবশ্যই বর্তমানে আরো কোম্পানি থাকতে পারে। এটা জাস্ট ফর নেম, আপনারা জাস্ট দেখবেন, হয়তো কোশ্চেন আসতেও পারে, গিভ সাম নেম অফ দ্য কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা, এরপর আসবো আমাদের যে মেইন টার্গেট হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার, সেটা নিয়ে একটু সংক্ষেপে জানবো। যেমন ইন্টেল 8051 মাইক্রো কন্ট্রোলারের কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, এটা 1981 সালে ইন্টেল কর্পোরেশন তৈরি করে, যেটা 8 বিটের মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার বলতে বোঝাচ্ছে যে এটা আমরা গত ক্লাসেও জেনে আসছি যে সমস্ত কিছু এটা একটা আইসিতে, ছোট্ট একটা আইসিতে এমবেড করা থাকে বা ইন্টিগ্রেটেড করা থাকে। মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে এরকম বৈশিষ্ট্য থাকবে। আর মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে সকল মেইন ব্লক গুলো আলাদা আলাদা থাকবে। তারপর এটার নাম দেওয়া হয়েছে 8051। এটাতে 128 বাইটের র্যাম, অনলি 128 বাইটের র্যাম। তারপর হচ্ছে 4 কিলোবাইটের রম, 4 কিলোবাইট, অনলি 4 কিলোবাইট, মেগাবাইটও না। মেগাবাইটকে 1000 দিয়ে ভাগ করলে যা হয় সেটা পাবো, সেটা হচ্ছে কিলোবাইট। তো 4 কিলোবাইটের রম, অনলি 1981 সালে তৈরি। 2টা টাইমার, একটা সিরিয়াল পোর্ট, 4টা পোর্ট। এই পোর্টের কাজ হচ্ছে ইনপুট আউটপুট পোর্ট অ্যাকচুয়ালি, এবং প্রত্যেকে হচ্ছে 8 বিটের। 8 বিট মানে হচ্ছে প্রত্যেকটা 8 পিন, 8টা পিন নিয়ে গঠিত, এবং এট এ টাইম 1 বাইটের ডাটা ট্রান্সফার করতে পারবে ইনপুট আউটপুট যে পোর্ট গুলো আছে সেগুলাতে। আচ্ছা, এইটাকে বলা হয়ে থাকে, ওই সময় থেকেই বলা হয়ে থাকে সিস্টেম অন এ চিপ। এটাকে সংক্ষেপে অনেক সময় এসওসি বলা হয়। সিস্টেমের এস, অন এর ও, আর চিপের সি, এসওসি, সিস্টেম অন এ চিপ। এবং বর্তমানে এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে সকল ডিভাইস খুবই ক্ষুদ্র আকারে একটা চিপের মধ্যে থাকবে। সকল ডিভাইস যত ক্ষুদ্র পসিবল। যেমন এমনও আপনারা তো হয়তো অত দেখছেন কিনা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু বিভিন্ন বাইরের দেশে যে টেকনোলজি নিয়ে যে রিসার্চ হয়, সেগুলার কিছুটা হলেও আমরা হলিউডের সিনেমাগুলোতে পেয়ে থাকি। যে ফর এক্সাম্পল, পিঁপড়ার সাইজের রোবট। পিঁপড়া দেখে মনেই হবে না যে ওটা অ্যাকচুয়ালি রোবট, কিন্তু পিঁপড়ার সাইজের রোবট নিয়ে কিভাবে কিভাবে এটাকে কাজ করা যায়, প্রসেসিং করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে বাইরের দেশ বা ইউরোপ আমেরিকান কান্ট্রি যে রিসার্চার যারা আছেন, তারা এগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। যে পিঁপড়ার সাইজের রোবট দেখে মনে হবে জাস্ট একটা পিঁপড়া, বাট অ্যাকচুয়ালি সে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতেছে, স্পাই রোবটের মতো। এবং অফকোর্স ওটাতে ওখানে খুবই ছোট্ট সাইজের ক্যামেরাও বসানো পসিবল। তো এইগুলো আপনারা খুব বেশি হয়তো পাবেন, ডিটেল ইনফরমেশন ইন্টারনেটে পাওয়া যাবে না। সিনেমায় হয়তো দেখবেন যে এরকম এরকম আছে, এবং সবাই মনে করবেন এটা তো জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য বানাইছে, বাট অ্যাকচুয়ালি এটা এন্টারটেইনমেন্টের জন্য না। এরকম নিয়ে কাজ চলতেছে, এই ধরনের ডিভাইস তৈরি করার নিয়ে কাজ চলতেছে বলেই আমরা এরকম সিনেমাতে দেখতে পাই। অবশ্যই সিনেমায় ওগুলা রিয়েলি ইউজ করে না, সিনেমা ওটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছে। কিন্তু এরকম যে ডিভাইস আসলেই রেডি করা হচ্ছে, সেটা সেটা যদি একটু ঘেটে দেখেন তাহলে দেখবেন, পেয়ে যাবেন ইউটিউবেও অনেক কিছু পেয়ে যাবেন যে এইগুলা নিয়ে কিভাবে রিসার্চিং এর কাজ চলতেছে। আচ্ছা, এরপর সিম্পল ভাবে যেটা গত ক্লাসেও বলছিলাম যে 8 বিট প্রসেসর মানে কি। 8 বিট প্রসেসর মানে হচ্ছে যে এটা এট এ টাইম 8টা বিট নিয়ে, 8টা বিটের ডাটা নিয়ে কাজ করতে পারে। সিপিইউ এট এ টাইম 8টা বিটের ডাটা নিয়ে কাজ করতে পারে।
আর তেমন কিছু এখানে নেই ইম্পর্টেন্ট কোনো কথাবার্তা। আরো একটা বিষয় আছে, সেটা পরে আসবে। তো এখানে একটা ছবি 40 পিনের আইসি। এবার দেখবো ব্লক ডায়াগ্রাম অফ দা ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার। এইখানে আমরা একটু খেয়াল করি, এটা একটু বড় ছবি, একটু জুম আউট করি, তাহলে হয়তো পুরোটা দেখা যাবে। এইখানে মেইনলি যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সিপিইউর সাথে কিভাবে কানেক্টেড আছে। এই তীর চিহ্নগুলো যে দেখানো হচ্ছে, যে একটা অসিলেটর কানেক্টেড আছে। এই অসিলেটরের কাজ হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করা, যেন এই সিপিইউটা একটা কন্টিনিউয়াসলি একটা ক্লক পালস, যেটা পাওয়ার, সে ক্লক পালসটা সে পায় এবং সেই অনুযায়ী সার্কিটটা অপারেট করে। দেন এখানে অবশ্যই আরো কিছু আছে, ইন্টারাপ্ট কন্ট্রোল। এগুলা নিয়ে আমরা খুব বেশি ডিটেইলে যাব না, এটা পরবর্তীতে একেবারে শেষ দিকে, আপনাদের এই সেমিস্টারের শেষ দিকে ইন্টারাপ্ট নিয়ে সামান্য কিছু কথাবার্তা আমরা দেখব। হয়তো আপনারা মাইক্রোপ্রসেসর কোর্সে জেনেও আসছেন ইন্টারাপ্ট নিয়ে। তারপর এখানে আছে বাস কন্ট্রোল। বাস বলতে বোঝানো হচ্ছে যে অ্যাড্রেস বাস, ডাটা বাস, এটাকে আমরা কন্ট্রোল করব। এটা কন্ট্রোল করার জন্য একটা চিপ থাকে, আইসি বা একটা অংশ থাকে, এবং চারটা আইও পোর্ট, চারটা আইও পোর্টের নাম দেওয়া হয়েছে P0, P2, P1, P3। এখানে খেয়াল করেন সিরিয়ালি লেখা হয়নি। এটা লেখা না হওয়ার কারণ হচ্ছে P0 এবং P2 কে আমরা একই সাথে না, মানে আমরা দুইটা পারপাসে ইউজ করতে পারি। একটা হচ্ছে অ্যাড্রেস বাস হিসেবে ইউজ করতে পারবো, এবং আবার ডাটা বাস হিসেবেও ইউজ করতে পারবো। তার মানে হচ্ছে P0 P2 দিয়ে আমরা অ্যাড্রেস ইনফরমেশন পাঠাতে পারবো এবং ডাটা ইনফরমেশনও পাঠাতে পারবো, কিন্তু P1 P আর P3 দিয়ে শুধু ডাটা যাবে, আর কোনো কিছু যাবে না। তারপর এখানে এখানে উপরে দেখেন দুইটা টাইমার, আগেও বলছিলাম যে দুইটা টাইমার আছে। প্রথম টাইমারের নাম হচ্ছে টাইমার 0, আর পরের টাইমারের নাম হচ্ছে টাইমার 1। এটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য বলতেছি, এটা এরকম নামকরণ কেন। এটা কম্পিউটার সিস্টেমেরই সকল ক্ষেত্রেই দেখবেন যে 0 দিয়ে নাম্বারিং স্টার্ট হয়, সব কিছুরই 0 দিয়ে স্টার্ট হয়। সে কারণে এখানে টাইমার 0, টাইমার 1, আপনারা যারা প্রোগ্রামিং করছেন, যদি কোনো কিছু মনে থাকে তাহলে ওখানে দেখবেন এই অ্যারে নামে একটা বিষয় আছে, সেই অ্যারেটাও 0 দিয়ে ইন্ডেক্সিং স্টার্ট হয়। তারপর যে অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যা আছে, সেই সকল ল্যাঙ্গুয়েজেও, সি ল্যাঙ্গুয়েজ হোক বা যে ল্যাঙ্গুয়েজই হোক, কোনো ধরনের অ্যাড্রেসিং, যে কোনো ধরনের অ্যাড্রেসিংটা 0 দিয়ে স্টার্ট হয়। সে কারণে এই 0 নামকরণ করা হয়েছে। স্যার সরি, নেটওয়ার্কের প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, একটু শুনি, 1 মিনিট শুনি, আবার একটু পরে করি। এর আগের টপিকটাও শুনতে পেলাম, প্রথম দিলে 1 লাইন শুনলাম, তারপর আর শুনতে পারিনি স্যার। আচ্ছা, সমস্যা নাই। নেটওয়ার্ক রেকর্ড হচ্ছে, সমস্যা নাই তো। হ্যাঁ, এটা রেকর্ডিং চলতেছে, আর খুব এটা সমস্যা হবে না। সবার কি এরকম প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছেন না? আমরা তো ঠিকই শুনছি। জি স্যার, শুনতে স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আমরা তো আচ্ছা। ঠিকই শুনতে পাচ্ছি, ওই ভাইয়ের হয়তো সমস্যা আছে আচ্ছা, দু নেটওয়ার্কে। একজনের হয়তো একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, ঠিক আছে। আচ্ছা। এরপর এখানে যেটা সিরিয়াল পোর্ট কমিউনিকেশন, এটার কাজ হচ্ছে যে আমরা বাইরের কোনো সিস্টেম থেকে ইনপুট আউটপুট নিব অথবা দিব, সেটার জন্য কোনো ইনফরমেশন পাস করার জন্য আমরা ট্রান্সমিটার, এখানে বলা হচ্ছে ট্রান্সমিটেড ডাটা, আর আরএক্সডি বলতে হচ্ছে রিসিভড ডাটা, যে অন্য কোনো ডিভাইস থেকে এই মাইক্রোকন্ট্রোলারে ইনফরমেশন আসবে। এটা কিন্তু পুরোটা মাইক্রোকন্ট্রোলারের অংশ 8051, এটা একটা চিপের ভিতরে এইভাবে তৈরি করা বা বসানো আছে। আচ্ছা, এইখানে লাস্ট টপ কথাটা থাকতেছে, সেটা হচ্ছে তীর চিহ্নগুলা। যেমন এইখানে একটা তীর এক ধরনের দেওয়া আছে, এখানে আরেকটু খেয়াল করেন, এরকম আরেক ধরনের তীর এখানে দেওয়া আছে।
এই জায়গায় এক ধরনের তীর চিহ্ন, এখানে আবার আরেক রকম তীর চিহ্ন দেওয়া। এই তীর চিহ্নগুলোর মানে কি? আবার এখানে আবার আরেকটা টাইপের তীর চিহ্ন দেওয়া। তো এই তীর চিহ্নগুলোর মানে একটু বলবো। সেটা হচ্ছে এখানে বোঝাচ্ছে একটা লাইনের, এখানে জাস্ট একটা লাইন আছে, ওয়ান বিট, বলতে গেলে ওয়ান ওয়্যার বা ওয়ান বিট, এক বিট ইনফরমেশন পাস হবে একটা ওয়্যার। ওয়ান বিট নট নেসেসারি, কিন্তু একটা ওয়্যার আছে, 8 বিটও হতে পারে, এক বিট এক বিট করে আসবে, কিন্তু একটা ওয়্যার এবং এক মুখী, এটা যেটাকে বলা হচ্ছে ইউনিডিরেকশনাল ওয়্যার। আবার এই জায়গায় এখানে খেয়াল করে দেখেন, এখানে যে ওয়্যার গুলো আছে আর এখানে যে ওয়্যার আছে, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই এখন যেটা হাইলাইট করে রাখছি বাস কন্ট্রোলের, সেখানে মাত্র একটা ওয়্যার, কিন্তু আহ, এই জায়গায় 8টা তার আছে, 8 ওয়্যার, যে কারণে একটু মোটা করে দেখানো আছে। এখানে একটা চিকন তার, এখানে মোটা তার দেখানো আছে, মাঝখানের অংশটা খেয়াল করে দেখেন। তো এইখানে একটা তার বোঝানোর জন্য এখানে চিকন ওয়্যার দেখানো হয়েছে, আর একাধিক বোঝানোর জন্য মোটা করে দেখানো হয়। আর এইটা যেহেতু অ্যাড্রেস বাস এবং ডাটা বাস বোথ হিসেবে ইউজ হচ্ছে, এই চারটাই, সরি, প্রথম দুটো অ্যাড্রেস বাস এবং ডাটা বাস, এবং সবগুলাই ডাটা বাস হিসেবে ইউজ হচ্ছে বা ডাটা ইনফরমেশন পাস হচ্ছে। সে কারণে এখানে এইটা দ্বিমুখী ইনফরমেশন এখানে যাবে, যে এখানে ইনপুট, এই আইও পোর্টের ইনফরমেশন এখানেও আসবে এবং আইও পোর্ট থেকে বেরও হয়ে যাবে, দুটাই পসিবল, মানে আসতেও পারে যেতেও পারে, সেই জন্য এটাকে বাই ডিরেকশনাল ওয়্যার বলা হচ্ছে। আর আরেক ধরনের যে ওয়্যার এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এইরকম একটা ওয়্যার আছে, এটা কিন্তু আরো বেশি মোটা ওয়্যার দেওয়া আছে, এবং এইটা হচ্ছে বাস, ওয়ান কাইন্ড অফ বাস, যেখানে এই যে আমাদের যে ডাটা ইনফরমেশন গুলো, ফর এক্সাম্পল এই ইনপুট পোর্ট থেকে, এখান থেকে হয়ে এই সিপিইউ তে আসলো, সিপিইউ থেকে আবার সে মনে করলাম সে র্যামে গিয়ে ডাটাটা সেভ করে রাখছে, এরকম কাজ করতে পারে। অথবা এরকমও পসিবল যে ইনপুট পোর্ট থেকে ডাইরেক্ট আমি র্যামে পাঠাইতে পারি সেভ করার জন্য, পরবর্তীতে যখন সিপিইউ বলবে তখন র্যাম থেকে আবার এখানে সিপিইউ তে ইনফরমেশন আসবে, সিপিইউ প্রসেসিং করে সেটাকে আবার র্যামে পাঠিয়ে দিতে পারে, অথবা ইনপুট আউটপুট পোর্টে পাঠিয়ে দিতে পারে ডিসপ্লে করার জন্য। তো সবকিছুই পসিবল। তো এইখানে এই মোটা তার যে বোঝাচ্ছে, এটাও এখানে একাধিক ওয়্যার আছে, কিন্তু এটা স্পেসিফিক আলাদাভাবে এইটার জন্য ইউজ হচ্ছে না, এটা অনেক ভাবে ইউজ হচ্ছে। এবং এইখানে খেয়াল করেন, এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে এটা দ্বিমুখী, বাই ডিরেকশনাল, সিপিইউ তে আসতেও পারবে, সিপিইউ থেকে বের হতে পারবে। সিমিলারলি এটাও দ্বিমুখী, এটাও দ্বিমুখী, এগুলো সব দ্বিমুখী, কিন্তু এইটা একটু স্পেস আলাদাভাবে দেওয়া হয়েছে, এবং এইটাকে বলা হচ্ছে ইউনিডিরেকশনাল ওয়্যার বা ইউনিডিরেকশনাল, বাংলায় যদি বলি একমুখী, যে রম থেকে শুধুমাত্র ইনফরমেশন বের হতে পারে, রমে আমি ইনফরমেশন সেভ করতে পারি না। রমের বৈশিষ্ট্য হচ্ছে রিড অনলি মেমোরি, এখানে সেভ করা যায় না। আমাকে যদি বর্তমানে অবশ্যই ইইপি রম বলে একটা রম আসছে, সেই রমটা কিন্তু সেট এইভাবে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে বসানো থাকে না, ওটা আলাদাভাবে আমাদেরকে সেট করতে হয়। কখনো কোনো স্লট থাকে, সেই স্লটে বসায় দিতে হয়, কখনো মাইক্রো কন্ট্রোলারকে ওভাবেই তৈরি করা হয় যেন ওখানে ইইপি রম বসানো যায়। তো এইগুলো হচ্ছে মোটামুটি এই ব্লক ডায়াগ্রামের বৈশিষ্ট্য। এখানে আপনাকে জাস্ট একটু মনে রাখতে হবে যে কোন জায়গায় কোন ধরনের কানেকশন ইউজ করা হচ্ছে, হয়তোবা এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো এখন এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু বলেন, কোনো কিছু জানার আছে কিনা, কোনো কিছু বুঝতে পারেন নাই। স্যার হ্যালো হ্যাঁ বলেন। স্যার, এটা যদি পিডিএফ ফাইলটা দিতেন ভালো হতো। আমি আচ্ছা, গতদিন এটা করছি, আমি আসলে আমার ভিডিও খেয়াল ছিল ফাইল না, পাইছি কিন্তু পিডিএফ পাইনি দেখে প্রিন্ট করতে পারিনি। গ্রুপে মেসেজ দিতেন, আমি সাথে সাথে দিয়ে দিতাম, আমার নিজেরও খেয়াল ছিল না দেওয়ার, আমি আজকে দিয়ে দিব। ওকে স্যার, পিডিএফটা দিয়ে দিব। ওকে স্যার।
আহ, আচ্ছা ঠিক আছে, এখন একটু 15-20 মিনিটের নামাজের ব্রেক থাকলো, এরপরে আমরা 5টার দিকে আসবো আবার। এখানে আহ আলাউদ্দিন সাহেব যে কথাগুলো এখন বলতেছিলেন, সংক্ষেপে আমি জাস্ট একটা জিনিস আপনাদের দেখাবো। এখানে যে পিন ডায়াগ্রাম, যেটা এই পিন ডায়াগ্রাম হচ্ছে 8051 এর কোন পিনে কি কি কাজ। যেমন এখানে এরকম দেওয়া আছে 40 পিনের আইসি, এর মধ্যে এখানে এই প্রথমটায় শুধু ডাটা ইনপুট হিসেবে কাজ করতেছে, P1 পোর্ট যেটা। তারপর এখানে রিসেট বাটন, আমি মাইক্রো কন্ট্রোলারকে রিসেট করতে পারি। আরেকটি বাটনটা হচ্ছে এখানে একসাথে দেওয়া আছে, দুইটা দুইটা ফাংশন হিসেবে এখানে কাজ করতেছে, খেয়াল করেন। পোর্ট 3 এর 0 নাম্বার পিনটা ডাটা বিট হিসেবেও কাজ করবে, আবার এই আরএক্সডি হিসেবেও কাজ করবে। আবার একইভাবে পোর্ট 3 এর 1 নাম্বার পিনটা, সেটা ডাটা হিসেবেও কাজ করবে, আবার একই সাথে আলাদা করে সিরিয়াল পোর্টের যে টিএক্সডি, সেটাও সেই হিসেবেও কাজ করবে অন্য ডিভাইসের সাথে। এবং এটা কিভাবে করবে, এট এ টাইম যে কোনো একটা কাজ করবে। এটা আগে থেকে আগে বলতে হবে যে সে ইনপুট আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে নাকি সিরিয়াল পোর্ট হিসেবে কাজ করবে, এটা বলে দিতে হবে। বলে দিয়ে তারপর সেই ফাংশনটা কোডিং এ ওইভাবে লিখতে হবে। এবং আরো অন্যান্য বিষয়গুলো এখানে আছে, রিড রাইট, T0 T1, এটা হচ্ছে টাইমার। টাইমার আমি সেট করব কোথায়, পোর্ট 3 এর 4 আর 5 পিন, এটাতে আমরা টাইমারটাকে অন অফ করতে পারবো এইখান থেকে। তারপর এই সাইডে দেখেন পোর্ট 0 তে এডিসি এডি ইনপুটও দেওয়া আছে, অ্যানালগ ডাটা। এবং এটা আমরা নরমাল ডিজিটাল ডাটাও নিতে পারবো, অ্যানালগ ডাটাও আমরা এখান থেকে নিতে পারবো, যেটা উনি বললেন যে এট এ টাইম যে কোনো একটা হবে। এরকম ভাবে আমরা এখানে অ্যানালগ ডাটাও নিয়ে কাজ করতে পারবো, ডিজিটাল ডাটা নিয়েও কাজ করতে পারবো। এইভাবে আরো কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। তো আমরা এত ডিপে যাব না, এত আমাদের যাওয়ার সুযোগ হয়তো হবে না। আমরা আপাতত আমাদের ক্লাসে ব্যাক করি। তো এরপরে সংক্ষিপ্ত আকারে যেটা বলবো সেটা হচ্ছে ইন্টেল 8051 এর রেজিস্টার গুলো কি কি আছে, যে রেজিস্টার গুলো নিয়ে আমরা কাজ করব। এখানে স্পেসিফিক ভাবে যে এই সাইটটা, এটাকে বলতেছি আমরা জেনারেল পারপাস রেজিস্টার, জেনারেল পারপাস। আর এখানে যে দুইটা আছে, এই এই দুটাকে বলা হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টার। এর মধ্যে আমরা ম্যাক্সিমাম সময় জেনারেল পারপাস নিয়ে ডিরেক্টলি কাজ করব। এটা নিয়ে আমরা আপাতত কাজ করব না, এটা অটোমেটিক সিপিইউ এটাকে কন্ট্রোল করে। সিপিইউ এটাকে কন্ট্রোল করে, আমাদের এটা কন্ট্রোল করার প্রয়োজন নেই। যে কারণে সংক্ষেপে জাস্ট একটু এগুলো সম্পর্কে দেখব। এখানে জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে মোট 10টা রেজিস্টার আছে, এ বি R0 R1 R2 R3 R4 এভাবে করে R7, টোটাল 10টা এখানে আছে। R0 থেকে R7 8টা, এ আর বি। এর মধ্যে এ রেজিস্টারের স্পেসিফিক একটা নাম আছে, সেই নামটা আমি স্পেলিং লিখে দিচ্ছি এক জায়গায়। এটার নাম হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের মানে নরমাল মানে হচ্ছে যে কোনো কিছু সঞ্চয় করে রাখার বা সঞ্চয় বললাম, আরো অন্য অন্য শব্দ থাকতে পারে। কোনো কিছু কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখা, ইংলিশে সেভ, সেভ করে রাখার একটা জায়গা অ্যাকুমুলেটর। এবং এখানে যতগুলো রেজিস্টার আমরা দেখতেছি সবগুলোই হচ্ছে 8 বিটের রেজিস্টার, কারণ ইন্টেল 8051 নিজেই 8 বিটের প্রসেসর। তো আমাদের রেজিস্টার গুলো যদি 8 বিটের হয়, তখন 8051 মাইক্রোকন্ট্রোলারের জন্য কাজ করতে সুবিধা হবে, কোডিং করতে সুবিধা হয়। সেই জন্যই রেজিস্টার গুলোকেও সেম ভাবে তৈরি করা হয়, মানে চেষ্টা করা হয়। এছাড়া বাকিগুলোর কোনো স্পেসিফিক নাম নাই, শুধু প্রথমটার নাম স্পেসিফিক ভাবে বলার উদ্দেশ্য হচ্ছে
এই প্রথমটার নাম স্পেসিফিক ভাবে বলার উদ্দেশ্য হচ্ছে এখানে এই এই যে অ্যাকুমুলেটর রেজিস্টারটা, এই অ্যাকুমুলেটর রেজিস্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রেজিস্টার, জেনারেল পারপাসের মধ্যে ইম্পর্টেন্ট রেজিস্টার। এটা সকল কাজে নরমালি ইউজ হয়ে থাকে। স্পেসিফিক ভাবে যদি কোনো কিছু বলা না থাকে তার মানে সে অটোমেটিক এই অ্যাকুমুলেটর রেজিস্টারটাকে মাইক্রোকন্ট্রোলার সিপিইউ ইউজ করে। কিন্তু যদি স্পেসিফিক ভাবে বলা থাকে যে অমুক রেজিস্টার নিয়ে কাজ করতে হবে, তখন সে ওই রেজিস্টার নিয়ে কাজ করে। তো এই জন্য এটা যেহেতু আমি যদি কোনো কিছু না বলি, মানে ডিফল্ট হিসেবে এই প্রথম রেজিস্টারটাকে নিয়ে নিবে, নিয়ে তার ক্যালকুলেশন গুলা করবে। এটা পসিবল, এইগুলো আমরা পরে দেখবো, যখন কোডিং পার্টে যাব তখন আমরা দেখব। এরপর এখানে সংক্ষেপে আমরা স্পেশাল পারপাস রেজিস্টারের কাজটা দেখব। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডাটা পয়েন্টার রেজিস্টার, ডিপিটিআর, ডাটা পয়েন্টার রেজিস্টার, এবং আরেকটা হচ্ছে পিসি মানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। এই দুটাই অ্যাকচুয়ালি রেজিস্টার এবং দুটাই হচ্ছে 16 বিটের রেজিস্টার টোটাল। ডিপিটিআর হচ্ছে 16 বিটের, এই পুরোটা 16 বিটের, পিসি 16 বিটের, যার মধ্যে ডিপিটিআর কে আবার দুই ভাগে ভাগ করে ইউজ করা পসিবল। একটা ডিপিএইচ, ডাটা পয়েন্ট হাই পয়েন্টার, আর ডাটা লো পয়েন্টার, এরকম ভাবে আমরা বলতে পারি। মানে লো পয়েন্টার যে ডাটা আছে সেটাকে ইন্ডিকেট করার জন্য এই রেজিস্টারে আমরা ইউজ করি, আর এটা হাই পয়েন্টার। তো এইখানে অ্যাকচুয়ালি কি থাকে, এটা হচ্ছে যে আমরা যে কোনো ইনফরমেশন যে নিয়ে আসবো র্যাম থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, সেটার একটা রেজিস্টার, সরি সেটার একটা অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসের ইনফরমেশনটা এই ডাটা পয়েন্টার রেজিস্টারে দেয়া থাকে। ঠিক আছে, সেই অ্যাড্রেসের ইনফরমেশনটা ডাটা পয়েন্টার এসে দেওয়া থাকে। এই অ্যাড্রেস ফর এক্সাম্পল, যেমন আপনি যেমন ধরতে পারেন যে আপনি একটা বাসায় বর্তমানে আছেন, সেই বাসার একটা অ্যাড্রেস নিশ্চয়ই আছে। তো এবং ওই বাসার ভিতরে কি কি আছে সেটা হচ্ছে ডাটা, এবং ওই বাসার অ্যাড্রেসটাই হচ্ছে ধরে নিতে পারি ডিপিটিআর এর মতো, যে এই ডিপিটিআর হচ্ছে এত নম্বর বাসা, এত নম্বর রোড, এত নম্বর বাসা, এবং ওই বাসার ভিতরে এই এই মানুষগুলো আছে। কোন মানুষগুলো আছে, সেই মানুষগুলা ধরে নিলাম যে 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 বাসায় আছে, বাবা মা, দাদা দাদি, ছেলে মেয়ে ইত্যাদি। তো এই এই বাবা মা দাদা দাদি এরা হচ্ছে ডেটা, আর যে অ্যাড্রেসটা, যে বাসার অ্যাড্রেসটাই হচ্ছে যে কোন জায়গায় আমরা আমার ওই ডেটাটা আছে। পিসি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, এটার কাজ হচ্ছে যে আমার যে প্রোগ্রামটা আমি লিখবো সেই প্রোগ্রামটা কিন্তু র্যামে একটা লোকেশনে সেভ করা থাকে। তো প্রথম লাইন বাই লাইন একটা যখন কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক আমাকে সেকেন্ড লাইনটা স্টার্ট করতে হবে, কাজ করতে হবে। তো এই ইনফরমেশনটা পিসি তে থাকে, যে সে প্রোগ্রামের শুরুর যে অংশ সেটা সে স্টোর করে নেয় যখনই প্রোগ্রামটা স্টার্ট হয়। তারপর যখন একটা লাইন শেষ হয়, সে অটোমেটিক এইটার ভ্যালু 1 বাড়ায় দিয়ে তার পরের লাইনে চলে যায়, আবার 1 বাড়ায় দিয়ে যখন ওটা কমপ্লিট হয় তার পরের লাইনে চলে যায়। এইভাবে পিসিটা প্রোগ্রাম কাউন্ট করতে থাকে। মানে হচ্ছে যে আমার যদি 100 লাইনের প্রোগ্রাম থাকে, তাহলে সে 100 বার এটার ভ্যালুটাকে 1 করে বাড়াবে, যাতে আমার যে ইনফরমেশনটা আছে সেটা আমরা পেতে পারি। যদিও অনেক কথাবার্তা এখানে বলছি, বাট সংক্ষেপে এইগুলা, এটা শর্ট কোয়েশ্চেন হিসেবেই পড়বেন যে এখানে কি কি বিষয় আছে। এরপর আসবো আমরা ইন্টেল 8051 এর কিছু ইনস্ট্রাকশন নিয়ে। এতক্ষণ আমরা যে জিনিসগুলো দেখলাম 12 নম্বর প্রশ্ন পর্যন্ত, এটা মোটামুটি ধরেন আপনাদের এই ইন্টেল 8051 এর হার্ডওয়্যার টাইপ কোয়েশ্চেন। অবশ্যই এটাকে আরো ডিপ লেভেলে নিয়ে যাওয়া পসিবল, কিন্তু আমি নিজেই ওটা চাচ্ছি না, কারণ হচ্ছে যত বেশি ডিপে যাব তত ওটা কমপ্লেক্সিটি বাড়বে। তো আপাতত আমাদের সেই দিকে ফোকাসটা রাখবো না, পরবর্তীতে যদি সুযোগ হয় আমরা দেখবো।
যদি সম্ভব হয়। তো এরপরে আমরা একটু যাব এরপরে আমরা একটু যাব একটু বড় করে নিই। এরপরে আমরা দেখব যে ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলারের কিছু ইনস্ট্রাকশনস নিয়ে। যেমন এটা মেইনলি এর ইনস্ট্রাকশন গুলা 5টা ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে ডাটা ট্রান্সফার, অ্যারিথমেটিক, লজিক্যাল, ব্রাঞ্চিং এন্ড প্রোগ্রাম কন্ট্রোল। ডাটা ট্রান্সফারের মধ্যে এগুলা কিছু এক্সাম্পল দেওয়া আছে, মুভ, সোয়াপ, P0 P1 ইত্যাদি। অ্যারিথমেটিক এর মধ্যে এইগুলা আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট মানে এক করে বাড়বে এক করে কমবে, আইএনসি, ডিইসি। লজিক্যাল, এন্ড, অর, এক্সঅর, সিপিএল। আচ্ছা এখানে মেবি কিছু ভুল আছে, আমি এটা পরে ঠিক করে দিব। এটা আমি কারেকশন করে আমি পিডিএফ আপনাদেরকে দিব পরে। এখানে সামান্য মেবি কিছু ভুল আছে। এটা ANL ORL এরকম হওয়ার কথা ছিল, মনে হয় টাইপিং মিস্টেক। যাক, তারপর হচ্ছে ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। নরমালি যে প্রোগ্রাম আমরা দেখি, যদি আমরা এই স্ক্রিন শেয়ারের যদি এটাতে যদি যাই, মনে করলাম এখানে আমরা অনেকগুলো লাইন এর প্রোগ্রাম লিখছি। এটা জাস্ট এমনি একটা আপনাদের দেখাচ্ছি, এটা কোনো স্পেসিফিক কোনো কিছু না, বোঝানোর জন্য জাস্ট। নরমালি প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম লাইনের কাজ কমপ্লিট করার পর সে সেকেন্ড লাইনে যাবে, সেকেন্ড লাইন থেকে তারপর থার্ড লাইন, এভাবে সিরিয়ালি 1 বাই 1 নিচের দিকে আসতে থাকবে। কিন্তু কোনো কারণে যদি কোনো লাইনে দেখা গেল যে এই লাইনের পর এখানে যে কথা বলা আছে সেটার উপর বেস করে আমি পরের লাইনে না গিয়ে আবার উপরে ব্যাক করতে পারি, এটা যখন আমরা এরকম সিরিয়াল ব্রেক করতেছি, এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রাঞ্চিং। যে আমি এই কাজটা কয়েকবার হয়তো করব। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্রাঞ্চিং টাইপ ইনস্ট্রাকশন, জাম্প ইনস্ট্রাকশন এটাকে বলা হয়ে থাকে, এগুলো ইউজ করব। এবং ফাইনালি হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল, মানে প্রোগ্রামকে স্টপ করার জন্য আমরা এটাকে ইউজ করি। এইখানে একটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে আপনাদের ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলারের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসে প্রথম পার্টে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা এবং সেকেন্ড পার্টে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা। তো মিড টার্ম অংশে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে থাকবো, আর এরপরে পসিবল আমরা চেষ্টা করব অ্যাসেম্বলিটার কিছু অংশ তারপরে শেষ করা হয়তো পসিবল হবে না। তো মিডের পরে ফাইনালে আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইন্টেল 8051 কিভাবে প্রোগ্রামিং করা যায় সেগুলো আমরা জাস্ট অবশ্যই থিওরিটিক্যালি দেখব, প্র্যাকটিক্যালি না, যেহেতু ল্যাব সিস্টেম নাই, আমরা জাস্ট থিওরিটিক্যালি প্রোগ্রামিং গুলো দেখব। তো এখানে এরপর আসবো আমরা যে টপিকটা আছে, যে কিছু ইনস্ট্রাকশন সম্পর্কে আমরা ডিটেইল একটু জানবো। যেমন প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে মুভ ইনস্ট্রাকশন। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো জায়গায় বুঝতে না পারেন, অবশ্যই বলতে পারেন। তো মুভ ইনস্ট্রাকশন এর সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা, যে এটার ফরম্যাটটা কি। এটার ফরম্যাট হচ্ছে মুভ লিখতে হবে, তারপর ডেস্টিনেশন, তারপর সোর্স। তার মানে হচ্ছে প্রথমে আমি কোন জায়গায় ইনফরমেশনটা রাখতে চাই এবং কোথায় থেকে সেই ইনফরমেশনটা আসবে সেইটা আমরা লিখব। মুভ মানে অ্যাকচুয়ালি হচ্ছে কপি করা বা লোড করা, স্টোর করা, তিন ভাবে আমরা বলতে পারি। কপি মুভ যদিও নরমালি বোঝায় এক জায়গা থেকে সরাই আরেক জায়গায় নিয়ে যাব, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মুভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি লোড করা বা স্টোর করা অথবা কপি করা। যেমন এখানেও দেখবেন কপি এই শব্দটা দেওয়া আছে। এটার এক্সাম্পল কয়েকটা আমরা দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। যেমন মুভ a, #55h এইভাবে আমরা লিখবো। এখানে বোঝানো হচ্ছে যে একটা
এই ফরম্যাটে আমরা তখনই লিখবো যখন একটা কনস্ট্যান্ট ভ্যালু আমাদের থাকবে, যে এই কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা এ রেজিস্টারে লোড করব অথবা কপি করব, এরকম যদি হয়। তারপর হচ্ছে, এবং কোন যদি এরকম নাম্বার টাইপ যদি কোনো কিছু থাকে, তার আগে অবশ্যই হ্যাশ চিহ্ন দিতে হবে। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই হ্যাশ চিহ্নকে আরেকটা নাম দেওয়া আছে, সেই নামটাকে বলা হয় পাউন্ড সাইন। পাউন্ড, এই যে ব্রিটিশ পাউন্ড, এরকম আপনারা শুনছেন না, যেভাবে যেভাবে বাংলাদেশি টাকা ব্রিটিশ পাউন্ড, সেই পাউন্ড ওজনের হিসাব হিসেবে অনেক সময় পাউন্ড ইউজ করা হয় বা বলা হয়। তো এই উচ্চারণটা হচ্ছে পাউন্ড। হ্যাশ চিহ্নকে, হ্যাশ চিহ্নের আরেক নাম হচ্ছে পাউন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অনুযায়ী। তো এইখানে যখন আমরা ইন্টেল 8051 ইউজ করব, তখন অবশ্যই নাম্বারের আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। আর এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। আমাদেরকে এখানে হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে কাজ করতে হবে। যদি কখনো ডেসিমাল নাম্বার ভ্যালু দেওয়া থাকে, সেটাকে হয় হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, অথবা কিভাবে ডেসিমালে ইউজ করা যায় সেটাও আমরা দেখবো পরে। ডেসিমালকে আমরা ডাইরেক্ট আমরা ইউজ করতে পারি, তো সেটার এক্সাম্পল এখন যেহেতু নাই, যখন আসবে তখন আমরা দেখব। তো এইভাবে আমরা এই ক্যালকুলেশনটা করে কাজ করব। এরপর আরেকটা এক্সাম্পল হচ্ছে মুভ r0, a। ডাইরেক্ট এখানে আমি একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারের ভ্যালু আমরা কপি করতে পারি। এ রেজিস্টারের ভ্যালু যা, r0 এর ভ্যালুও সেটাই থাকবে। এর ভ্যালু কিন্তু ডিলিট হয়ে যাবে না, জাস্ট এর ভ্যালুটা r0 তে কপি হবে। একইভাবে এখানে মুভ r1, a, r2, a, এটা এক্সাম্পল হিসেবে দেওয়া। মুভ r3, this, মুভ a, r3। এইখানে জাস্ট 5-6টা এক্সাম্পল দেওয়া। এটার মানে কিন্তু শুধু এই 5-6টা না, এখানে যে যতগুলো রেজিস্টার, এখানে যে যতগুলো রেজিস্টার আছে, এখানে যতগুলো এই 10টা রেজিস্টার, এই 10টা রেজিস্টারের জন্যই আমরা এই সেম রুল অ্যাপ্লাই করতে পারবো। যে কোনো কম্বিনেশন এখানে হতে পারবে, এই r0, r2, আর এখানে যে কোনো রেজিস্টারটা হতে পারে। আচ্ছা, এরপর একটা ছোট্ট একটা নোট আপনাদেরকে বলে রাখতেছি, সেটা আমাদের একটু জানা থাকা উচিত, হয়তো অনেকে জেনেও থাকতে পারেন। সেটা হচ্ছে, যদি বাইনারিতে শুধু একটা ডিজিট যদি থাকে, 1 ডিজিট, সেটা 0 বা 1 যে কোনো ভ্যালু হোক, যদি একটা ডিজিট থাকে সেটাকে আমরা বলবো বিট। যদি 4টা ডিজিট থাকে, এখানে 0-1 এর কম্বিনেশন যে কোনোটা হতে পারে, যদি 4টা ডিজিট থাকে তখন সেটাকে বলা হয় নিবল। যদি 8টা থাকে তখন সেটাকে বলা হয় বাইট। আর যদি 32টা থাকে, সরি 16টা থাকে, তখন সেটাকে বলা হয় ওয়ার্ড। এইগুলা হচ্ছে, এই ওয়ার্ড গুলো হচ্ছে, বা এই নামগুলো হচ্ছে কম্পিউটার সিস্টেমের কিছু নাম্বারিং, নাম্বারিংও বলবো না, মানে কয়টা সংখ্যা আছে, একটা একটা বড় সংখ্যার মধ্যে কয়টা সংখ্যা আছে, কয়টা ডিজিট আছে, সেটার উপর বেস করে এগুলার কিছু নাম দেওয়া আছে, এইভাবে বলা হয়ে থাকে। তো এটা কেন বললাম, এর পরের যে পার্ট সেটা বোঝার জন্য সেটা লাগবে। যেমন সোয়াপ ফাংশন নিয়ে আমরা একটু দেখবো। সোয়াপ মানে কেউ কি বলতে পারে হোয়াট ইজ সোয়াপ, বাংলা কি কেউ কি বলতে পারবে, বা ইংলিশেও কেউ কি বলতে পারবে হোয়াট ইজ সোয়াপ? আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? জি না স্যার, বলতে পারবো না। আচ্ছা, সোয়াপ মানে হচ্ছে এক্সচেঞ্জ, যেটাকে বলে। যেমন ধরেন আপনার কাছে কথার কথা, আপনারা দুই বন্ধু আছেন, দুজনই কোথাও কোনো দোকানে গেছেন, সেখানে ধরে নিলাম একজন একজন স্প্রাইট অর্ডার করছেন, একজন ধরে নিলাম কোক অর্ডার করছেন, এক গ্লাস। দেখা গেল ইচ্ছা হলো যে না, আজকে যেটা অর্ডার করছি তার বিপরীতটা আমরা করবো। যে স্প্রাইট অর্ডার করতে সে কোক খাবে, যে কোক অর্ডার করতে সে স্প্রাইট খাবে।
তো এটা কি করবেন আপনারা? জাস্ট আপনাদের গ্লাসটা একে অপরের সাথে এক্সচেঞ্জ করবেন। সোয়াপ মানে হচ্ছে সেটা যে একটা ভ্যালুকে আরেক জায়গায় নিয়ে যাব এবং ওইখানে যে ভ্যালু আছে সেটাকে আগের জায়গার ভ্যালুতে নিয়ে যাব। তো এটাকেই বলে সোয়াপ। তো এখানে সংক্ষেপে এটা বলা আছে, সেটা আমরা ছবি দিয়ে দেখি। যেমন মনে করলাম এটা এ রেজিস্টারের যেটা আছে, যে এ রেজিস্টার D3 থেকে D0 এটা হচ্ছে 4 বিট মানে হচ্ছে নিবল। একইভাবে এখানেও D4 থেকে D7 এখানে হায়ার নিবল, এখানে লোয়ার নিবল। যদি আমরা এই রেজিস্টারের উপরে সোয়াপটা অ্যাপ্লাই করি তখন হবে কি যে এই লোয়ার পার্টে যে ভ্যালুটা আছে সেটা হায়ার পার্টে চলে আসবে, এই প্রথমে চলে আসবে, আর হায়ার পার্টে যে ভ্যালুটা আছে সেটা লোয়ার পার্টে চলে যাবে। যেমন এক্সাম্পল হিসেবে এখানে প্রথমে 011 আছে আর পরে 0010 আছে। যদি আমরা সোয়াপ করি তখন এই 0010 সামনে চলে আসবে আর 0111টা পিছনে চলে যাবে বা D3 থেকে D0 পজিশনে চলে যাবে। তো এই জিনিসটাকে বলা হয়ে থাকে 8051 এর হিসাবে সোয়াপ। এখন এরপর এখানে খুবই ছোট্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখানে আমি বইয়ের স্ক্রিনশট থেকে নিয়ে রাখছি। সেটা হচ্ছে যে পরীক্ষায় হয়তো আপনাদের এরকম ভ্যালু কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনে বলা থাকবে যে এটার অ্যান্সার কি আসে। এটার অ্যান্সার আসবে এই যে মুভ, এইটা আপনাদের দেওয়া থাকবে না, এই যেটা আমি হাইলাইট করলাম এটা দেওয়া থাকবে না, শুধু এই এতটুকু অংশ দেওয়া থাকবে এবং বলা হবে এটার অ্যান্সার কি। এটার অ্যান্সার হচ্ছে এই যে লাস্টের লাইনে যে ভ্যালুটা আসবে সেটা, যে শুরুতে এ এর ভ্যালু 72 ছিল হেক্সাডেসিমালে, পরবর্তীতে সোয়াপ করার ফলে সেটা 72টা 27 হয়ে গেছে। এখন এইটা কিন্তু ক্যালকুলেশন আছে, আপনারা কি এই ক্যালকুলেশনটা কি আপনাদের মনে আছে? আমি উপরে দেখালাম বাইনারিতে, নিচে দেখালাম হেক্সাডেসিমালে। এই ক্যালকুলেশনটা কি আপনারা বুঝতে পারছেন? যে আমি 72 লিখছি প্রথমে, পরের বার 27 হয়ে গেল, এটা কি পসিবল? এটা কি ডেসিমালে পসিবল? ডেসিমাল নাম্বার যদি 72 হয় সেটাকে যদি আমি হেক্সাডেসিমালে কি সরি সেটাকে সোয়াপ করলে কি 27 হয়ে যাবে? এটা কি বলতে পারবেন বা বুঝতে পারছেন? জি না স্যার, বুঝি নাই। অ্যাকচুয়ালি এটার উপর আলাদা করে ছোট্ট ক্লাস হয়তো পরে নিলে আপনাদের বুঝতে ইজি হবে। এইখানে আচ্ছা আজকে থাকুক, আজকে আমি এটা বের করে রাখি নাই, এটা আমি নেক্সট ক্লাসে না হয় আপনাদের দেখাবো। এইগুলা নিয়ে আরো আমরা কাজ করবো, আরো বেশি মাত্রায় কাজ করবো নেক্সট দিন থেকে। আজকে অল্প একটু আগায় যাই, পরে এটা ডিটেইল আমার আছে, রেডি করা আছে, সেটা বলবো। আরো কয়েকটা কিছু ছোট্ট কিছু আজকে দেখবো, তার যেমন ডিসকাস অ্যাবাউট অ্যাড ইনস্ট্রাকশন। অ্যাড ইনস্ট্রাকশন সেম ফরম্যাট আছে এটার, যে প্রথমে ডেস্টিনেশন তারপর সোর্স। আমরা এটা এক্সপ্লেনেশনে যদি যাই, যে এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, মুভ a, #25, তার মানে হচ্ছে a তে 25 লোড করবে। তারপর মুভ r2, #34, r2 তে 34 লোড করবে। লোড করার পর অ্যাড a, r2, এটার মানে কিন্তু অ্যাকচুয়ালি এই যে এটা a আর r2 এই দুটোকে যোগ করবে। যোগ করার পর যোগফলটা ডেস্টিনেশন লোকেশন, যেটা এখানে প্রথমে যে রেজিস্টারটা থাকবে সেই রেজিস্টার লোকেশনে সেভ করবে। এই কালকে তুমি যথাসময়ে আমার হচ্ছে আমি একটা বোতল দিছি, যথাসময়ে আমি কিন্তু কালকে বিকেলে আসবো না, কারণ আমার ঠিক আছে। তো a = a প্লাস, এ ভাই মিউট করে নেন। তো এখানে a প্লাস r2 এই বিষয়টা আসবে, যে অ্যাড মানে হচ্ছে যে দুইটা রেজিস্টারের ভ্যালু দেওয়া থাকবে বা যে দুইটা ভ্যালু এখানে থাকবে সেই দুইটাকে যোগ করে
প্রথম যে রেজিস্টারটা থাকবে সেখানে ভ্যালুটা স্টোর করতে হবে। এখানে আপনাদের একটা কোয়েশ্চেন এরকম থাকতে পারে, আমি একটু লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। যদি এরকম হয় অ্যাড a, b, এরকম তো আপনারা দেখলেন একটু আগে। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে a is equal to a plus b। a equal to a plus b, ঠিক আছে। এখন এরপর আমি যদি চাই এরকম না লিখে এইভাবে লিখবো, a কমা, এটা যদি আমি চেঞ্জ করি a, 5, তখন এখানে হয়ে যাবে a plus a equal to a plus 5। এটা এভাবে পসিবল, অবশ্যই শুধু 5 না, #5 দিতে হবে, #5h এভাবে দিলে তখন এখানে এই ভ্যালুটা আসবে। এখন এটার পরিবর্তে যদি আমি এইরকম লিখি যে এইখানে আমি 5 দিব, কমা a দিব, তাহলে এখানে কি আসবে? এটা আমি আপনাদের কাছে কোয়েশ্চেন করলাম এখন, যে এইটার ভ্যালু এখন কি হবে? কেউ কি বলতে পারবে? সেক্ষেত্রে তো স্যার ওই আগের মতোই হওয়ার কথা, 5h প্লাস a হওয়ার কথা। আচ্ছা 5h প্লাস a হইলো, কিন্তু এটা কি ঠিক হবে? মানে এখানে কি তাহলে অ্যানসার তাহলে নরমালি কি হবে, যে #5h ইকুয়াল টু #5h প্লাস a, এরকম বিষয়টা হয়ে যাচ্ছে না? হ্যাশটা উঠে যাবে নাকি স্যার? আচ্ছা আমি এটা বলি, এটা অ্যাকচুয়ালি #5, এটা হচ্ছে জাস্ট একটা নাম্বার, এটা কোনো লোকেশন না। যে কারণে আপনারা কেউ যদি এরকম লেখেন তাহলে এরর দেখাবে যে এটা পসিবল না, মানে এটা লেখা ভুল হয়েছে। যেমন সিনট্যাক্স, আপনারা তো গ্রামারের কিছু রুল আছে, প্রত্যেকটা ভাষার কিছু রুল আছে। জি স্যার। তো এটাও কিন্তু একটা ভাষা, তো এই ভাষারও কিছু রুল আছে। নাম আজান হয়ে গেছে, আমরা জাস্ট একটু আজানের জন্য একটু ওয়েট করি, বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিব। স্যার এখনো 5-10 মিনিট স্যার? বেশি না, এই টপিকটা তো শেষ করতে হবে, শুরু যেহেতু করছি। তো এখানে এইভাবে এই লাইনটা লেখা যাবে না, এটা লিখলে প্রোগ্রাম এরর দেখাবে, কাজ করবে না। তো অল্প যেহেতু আছে, জাস্ট এই কোয়েশ্চেন পর্যন্তই রাখবো। এখানে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা যেটা দেখলাম, এই টপিকটা জাস্ট শেষ করি। সেটা হচ্ছে, যেমন এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে এখানে R5 এ একটা ভ্যালু নিলাম, R7 এ একটা ভ্যালু নিলাম, মুভ এ 0 নিলাম, নেয়ার পরে এটা কিন্তু আলাদা প্রোগ্রাম, একসাথে 5টা লাইনের এটা প্রোগ্রাম। নেয়ার পরে আমরা কি করতেছি, মুভ a, 0 যেহেতু দিছি, তার মানে হচ্ছে প্রথমে a এর ভ্যালু 0 করে নিলাম বা ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করার পরে অ্যাড a, R5, তাহলে R5 মানে হচ্ছে এখানে 25 দেওয়া আছে, 25। সো আমরা এখানে পাবো a equal to a plus R5, a plus 25 এখানে পাবো। তো ওভারঅল আসবে 25। দেন পরের লাইনে অ্যাড a, R7, R7 এর ভ্যালু এখানে 34 আছে, তো এখানে আসবে অ্যাড a equal to a plus R7, মানে হচ্ছে এখানে a এর ভ্যালু হচ্ছে 25, যেটা আমরা এর আগের লাইনে পেলাম, তার সাথে 34 অ্যাড হলো, তাহলে 25 plus 34, 25 plus 34 equal to কত হয় কেউ বলতে পারবে? এটা কিন্তু হেক্সাডেসিমাল, নট ডেসিমাল। কিন্তু আমি আপনাদের ক্যালকুলেশনটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। যেমন এই যে এখানে আমরা যদি এটাকে ডেসিমাল নাম্বার যদি চিন্তা করি, ডেসিমাল নাম্বার চিন্তা করলে আসবে 25 প্লাস 34 ইকুয়াল টু 59। কিন্তু কেউ যদি ক্যালকুলেটরে এই হিসাব করে রেখে দেন, যে ধরেন আপনার পরীক্ষায় এইটাই আসে এবং আপনাকে বলা হলো a এর ফাইনাল ভ্যালু কত,
আপনি যদি এখন স্যার আজান দিচ্ছে, চলে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আজান দিছে তো নামাজেরও টাইম হয়ে গেছে স্যার। টাইম যদিও স্যার শেষের দিকে, আমাদের ক্লাসের শেষের এরপরে দিকে। স্যার আবার আরেকটা ক্লাস আছে স্যার। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটে শেষ হয়ে যাবে। জি স্যার। চলে গেলে তো অ্যাটেন্ডেন্স নিতে পারবো না। বেশিক্ষণ লাগবে না, জাস্ট এই টপিকটা বললাম তো শেষ করব। জি স্যার 2 মিনিট কন্টিনিউ করে, অসুবিধা নাই স্যার। 59 হবে। আর কিন্তু যদি কেউ এই 59টা অ্যানসারে লেখেন তখন কিন্তু আপনার অ্যানসার রং আসবে। আপনাকে আগে হেক্সাডেসিমাল সিলেক্ট করে নিতে হবে। ক্যালকুলেটরে আপনার হেক্সাডেসিমাল ক্যালকুলেশন করা যায়। তো এটার জন্য কি করবেন, এটার জন্য হেক্সাডেসিমাল সিলেক্ট করবেন ক্যালকুলেটরে। আমি এটা না হয়তো পরের দিন আপনাদের দেখাবো ক্যালকুলেটরে কিভাবে করতে পারবেন। 25 প্লাস 34 যদি করেন তখন এখানে দেখবেন এইখানে 59 আসতেছে, কিন্তু কোনো জরুরি তো না যে নাম্বারগুলো সেম থাকবে। যদি আমি এরকম দেই 25 39 প্লাস 35, এটা কি আসা উচিত? 39 প্লাস 35 যদি আমি ডেসিমালে ক্যালকুলেশন করি, 39 প্লাস 35 এটা আসতেছে 74। কিন্তু যদি আমি এটা হেক্সাডেসিমালে ক্যালকুলেশন করি, 39 প্লাস 34 ইকুয়াল টু দেখবেন 6D একটা ভ্যালু আসছে। তো এইটা আপনাদেরকে সেভাবেই ক্যালকুলেশন করে লিখতে হবে, এবং এটার জন্য প্রয়োজনে আমি পরে আপনাদের, যদিও এটা এই কোর্সের অন্তর্ভুক্ত না, এটা আপনাদের আগের বিভিন্ন কোর্সে পড়ানো হয়েছে হেক্সাডেসিমাল ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তো সংক্ষেপে হয়তো প্রয়োজন মনে হলে আমি এটা পরে আপনাদের দেখাবো। এই রকম যদি কোনো প্রোগ্রাম থাকে, সেটার অ্যানসার যদি বের করতে বলা হয় তখন সেইভাবে ক্যালকুলেশন করে তারপর আপনারা করবেন। তো আজকে এখান পর্যন্তই রাখবো, এবং আপনাদের সবাই একটু অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেই, তারপর অ্যাটেন্ডেন্স এখানে আপনাদের শেষ করব ক্লাস আজকে। কিছুক্ষণ একটু হোল্ড করেন, বেশিক্ষণ লাগবে না। আর পিডিএফটা একটু মনে করে স্যার দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই দিয়ে দিব। ওকে স্যার। আনা নেই। ঠিক আছে, আজকে তাহলে আপনাদের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন। স্যার এই পিডিএফটা স্যার, হ্যাঁ পিডিএফ আমি দিয়ে দিব, পিডিএফ আর দুটোই একসাথে দিব আপনাদের। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি 49 বেসে গ্রুপ সি, স্যার আমি 47 এর সাথে কন্টিনিউ করতেছি। আচ্ছা হ্যাঁ বলেন তারপর। স্যার মানে আমি তো ট্রান্সফার স্টুডেন্ট, তো স্যার আমি 47 গ্রুপের সাথে রেগুলার। ঠিক আছে, অসুবিধা নেই, 49 বেস অসুবিধা নেই। আমি তো আপনার অ্যাটেন্ডেন্স নিয়েছি, সবার অ্যাটেন্ডেন্স নিয়েছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি 46 ব্যাচের গ্রুপ বি এর সাথে ছিলাম, এখন 47 গ্রুপ বি এর সাথে কন্টিনিউ করতেছি স্যার। ওকে, সমস্যা নেই, আমি এটা হিসাবে রাখছি সবার। স্যার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে স্যার। আমি 49 এর স্যার, 49 এর গ্রুপ বি। স্যার আমরা যারা আছি লিভ নিয়ে নিলাম স্যার। হ্যাঁ সবাই লিভ নিতে পারে। সবাইকে ধন্যবাদ। স্যারটা একবার বলছো সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, পার্সোনালি এটা কোড করার প্রয়োজন নেই। সমস্যা নেই। ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।